নমস্কার দর্শক বন্ধুরা, রেফসোর্স বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আমার সাথে রয়েছে সোমনাথ। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছেন আপনাদের সকলের প্রিয় একটি জায়গা যুবভারতী ক্রীড়াঙ্গন। এবং এই যুবভারতী ক্রীড়াঙ্গনে 12 তারিখ আইএসএল এর পরবর্তী ম্যাচে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। তাদের প্রতিপক্ষ হচ্ছে পাঞ্জাব এফসি। এবং এই ম্যাচ থেকে যদি সবুজ মেরুন ব্রিগেড ঘুরে দাঁড়াতে না পারে তাহলে তাদের কিন্তু এই টাইটেল ডিফেন্সটা কিন্তু সত্যি আরও কঠিন হয়ে যাবে। মোহনবাগান আজ থেকে ঠিক 1 বছর আগে যদি চলে যায়, মোহনবাগান অলরেডি আইএসএল শিল্ড কিন্তু তারা ঘরে তুলে ফেলেছে। এবং জাস্ট একদিন আগে অর্থাৎ 7 এপ্রিল তারা কিন্তু জামশেদপুরকে সেমিফাইনালের সেকেন্ড লেগে হারিয়ে আইএসএল এর ফাইনালেও তারা কোয়ালিফাই করে গেছে। এখন তাদের নজর আইএসএল এর ডাবল চ্যাম্পিয়ন হওয়া, এবং সেটা তারা ইভেনচুয়ালি করেও ফেলেছিল। কিন্তু 1 বছর পরে যদি আমরা মোহনবাগানকে দেখি, অনেকটা আমরা সেই চেনা ছন্দে মোহনবাগান কিন্তু আমরা দেখছি না। অবশ্যই আইএসএল এর শুরুটা তারা দুর্দান্তভাবে করেছে, প্রথম 4 ম্যাচেই 4টে জয় এবং ডমিনেট করেছে, কনভিন্সিং উইন। কিন্তু তারপরে 3টে ম্যাচ যদি আমরা দেখি, ব্যাঙ্গালোর এফসির বিরুদ্ধে, মুম্বাইয়ের বিরুদ্ধে হার, এবং তারপর জামশেদপুরের বিরুদ্ধে 93 মিনিট অবধি 1 গোল এগিয়ে থাকা সত্ত্বেও শেষ মুহূর্তে গোল হজম করে ড্র। মোহনবাগানকে যেন একটু হলেও অচেনা লাগছে। অবশ্যই আমরা জানি যে ডাগ আউটে তাদের সবথেকে বড় বদলটা হয়েছে, তাদের কোচ চেঞ্জ হয়েছে। হোসে মলিনা দায়িত্ব ছাড়ার পর দায়িত্বে এসছেন সার্জিও লোবেরা। এবং সবথেকে যেটা অবাক করা বিষয়, সার্জিও লোবেরা কিন্তু প্রথম প্রেস কনফারেন্সে তিনি বলেছিলেন যে তিনি এই মোহনবাগান দল নিয়ে যথেষ্ট খুশি, এবং চ্যাম্পিয়ন হওয়ার জন্য যা যা দরকার তাই এই দলের মধ্যে রয়েছে। কিন্তু হঠাৎ করে এই 3টে ম্যাচে হোঁচট খাওয়ার পর মোহনবাগানকে কিন্তু অনেকটাই কিন্তু বলা যেতে পারে যে মোহনবাগানকে আমরা ডমিনেট করতে দেখেছি শেষ 2 বছর আইএসএল এ, সেই মোহনবাগানকে আমরা দেখছি না। সোমনাথ, সার্জিও লোবেরা উইদাউট হুগো বুমস, আহমেদ জাহু, তাই কারণেই কি মোহনবাগানও স্ট্রাগল করছেন সার্জিও লোবেরা? একদমই একই কথা কিন্তু আমাদেরও বলতে হচ্ছে। এবং আমরা যখন এই কথা কিন্তু বলেছিলাম যবে থেকে সার্জিও লোবেরা নিযুক্ত হয়েছিলেন মোহনবাগান হেড কোচ পদে, তবে থেকে একটা ডাউট তো ছিলই যে যেই সার্জিও লোবেরা 3টে ক্লাবে এর আগে কোচিং করিয়েছেন, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং তারপরে ওড়িশা এফসি। এবং সেই 3টে যদি সিজনের কথা বলি বা 3টে স্টিন্টের যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু একটা জিনিস কমন ছিল, আহমেদ জাহু একটা ডিফেন্সিভ মিডফিল্ডার, যিনি অবশ্যই ডেস্ট্রয়ারের রোলটাও প্লে করতে পারে, এবং সামনাসামনি যে অফেন্সিভ প্লে সেটাও কিন্তু যথেষ্ট ভালো তিনি করতে পারেন। এবং পাশাপাশি হিউগো বুমুজের মতো একজন অ্যাটাকিং মিডফিল্ডার। অবশ্যই গোয়াতে, মুম্বাইতে তিনি হিউগো বুমুজকে পেয়েছিলেন, ওড়িশাতে তিনি পাননি, বাট আগের সিজন কিন্তু তিনি হিউগো বুমুকে ডেকে এনেছিলেন এই মোহনবাগান থেকেই। তো অর্থাৎ এই স্পেশালি যে মিডফিল্ড পজিশানে, যেটা একটা কোচের বা স্প্যানিশ কোচের যদি কথা বলি সবথেকে স্ট্রং একটা পজিশন এবং সবথেকে ডমিনেট তারা করতে পছন্দ করে এই মিডফিল্ড পজিশানে, সেখানে কিন্তু কোচ সার্জিও লোবেরা তিনি কম্প্রোমাইজ একেবারেই করতে চান না। এবং সেইটাই কিন্তু দেখে কোথাও না কোথাও অবাক লেগেছিল যে মোহনবাগান এই টিমে যেহেতু একটাও সেরকম প্রপার মিডফিল্ডার নেই, ফরেন মিডফিল্ডার নেই এই টিমে। অবশ্যই মেকশিফট মিডফিল্ডার্স বানানো যেতেই পারে, জেসন কামিংস, ডিমি পেট্রাটোস, তাদেরকে আমরা দেখছি মেকশিফট মিডফিল্ডার্স হিসেবে তারা খেলছে। বাট সেই একটা প্রপার অ্যাটাকিং মিডফিল্ডার যদি না থাকে তাহলে কিন্তু ক্রিয়েটিভিটিতে সমস্যা হয়, এটা অনুমান করা হয়েছিল। এবং এখন কিন্তু আমরা ঠিক সেই জিনিসটা দেখতে পাচ্ছি। যদিও কোচ সার্জিও লোবেরা তার খুব একটা প্রবলেম ছিল এই মোহনবাগানের টিম নিয়ে, টিমের কোয়ালিটি নিয়ে, বাট এখন কিন্তু লুপ হোলসগুলো দেখা যাচ্ছে। তো অবশ্যই মোহনবাগান এই টিমে উইদাউট এ ডাউট যদি আমরা বলি, সেই রবসন রবিনো হোক বা যদি সেটেল টিমে ছিল 5টা বিদেশি তাদের প্রপার আছে, রবসন রবিনোর বদলে যদি একজন বলতে পারেন যে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার নেওয়া হতো, এমনকি ধরুন যখন সার্জিও লোবেরাকে অ্যাপয়েন্ট করা হলো, আহমেদ জাহু কিন্তু তিনি কিন্তু ফ্রি ছিলেন, অবশ্যই তার বয়স ঠিকই হয়ে গেছে, বাট তাকে যদি আনা হতো তাহলে হয়তো কোথাও না কোথাও মোহনবাগানের যে টিমের ব্যালেন্সটা সেটা অনেকটা বেটার হতো। অবশ্যই আমরা বেমামেরকে দেখছি অনেক বয়সে তিনি চেন্নাইতে খেলছেন। আমরা যদি কথা বলি জনি কাউকো, তিনি কিন্তু ভালোই বয়স হচ্ছে তার, এখন তিনি মুম্বাইতে খেলছেন। যদি অ্যান্ডি রড্রিগেসের কথা বলতে, নর্থ ইস্টে 37 বছর বয়স। তো এরকম পজিশনে কিন্তু প্লেয়াররা খেলতে পারে, এবং এবং আহমেদ জাহুর মধ্যে কিন্তু সেই ব্যাপারটা, কোয়ালিটিটা আছে। তো অবশ্যই একটা ফরেন মিডফিল্ডার মিস করছে মোহনবাগান, স্পেশালি একটা ডিএম। এবং অবশ্যই নেক্সট যদি আমরা ট্রান্সফার উইন্ডোতে কথা বলি, যদি কোচ সার্জিও লোবেরা থাকেন, আমি তো একদমই দেখছি যে মোহনবাগান এই জায়গাতে নিশ্চয়ই কাজ করবে ট্রান্সফার সিজনে। দেখো, তুমি যেটা বললে বিদেশি মিডফিল্ডার সই করবার কথা, সেটা হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট, আমরা প্রথম থেকে এক্সপেক্ট করছিলাম যে ম্যানেজমেন্ট এবছরে ট্রাঙ্কেটেড ফরম্যাট, যেহেতু এবছর ছোট লিগ হচ্ছে, মাত্র 13টা ম্যাচ, এটার কথা মাথায় রেখে মোহনবাগান ম্যানেজমেন্ট আর ট্রান্সফার উইন্ডোতে খরচ বাড়ানোর আর কিন্তু তারা কোনো চিন্তা ভাবনা করেনি। এবং সেটা ধরেই যদি দেখা যায়, মোহনবাগান স্কোয়াডে কি এনাফ রিসোর্স নেই, এনাফ স্কোয়াড ডেপথ কি নেই? আমরা বেঞ্চে সাহাল আব্দুল সামাদকে বসে থাকতে দেখছি। এবং এই সাহাল আব্দুল সামাদ নিয়ে সবথেকে ইন্টারেস্টিং যে স্ট্যাটটা, সেটা হলো লাস্ট সিজন তিনি ইনজুরির কারণে 6-7টা ম্যাচ মিস করেছেন, এবং সেই 6-7টা ম্যাচ বাদ দিলে
লাস্ট মৌসুমে আইএসএলে 27টা ম্যাচ খেলেছে মোহনবাগান ফাইনাল নিয়ে, তার মধ্যে 18টা ম্যাচে সাহাল আব্দুল সামাদকে ব্যবহার করেছেন হোসে মলিনা, এবং সেটাই বোঝাচ্ছে যে সাহালের কতটা গুরুত্ব এই মোহনবাগান স্কোয়াডে হোসে মলিনা দিয়েছিলেন তাকে। এবং এই 18টা ম্যাচের মধ্যে 8টা ম্যাচে স্টার্ট করেছিলেন সাহাল, সুতরাং বুঝতে পারছেন যে কতটা ইম্পর্টেন্ট সাহাল। এবং এই মুহূর্তে কারেন্ট ইন্ডিয়ান ফুটবল আপনারা যতগুলো অপোনেন্ট দলের হেড কোচকে জিজ্ঞেস করবেন তারা সবসময় সাহালকে হাইলি রেট করবে, এবং অবশ্যই ইন্ডিয়ান ট্যালেন্টদের মধ্যে ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ফুটবলার হচ্ছে এই সাহাল আব্দুল সামাদ। বাট আমাদের এটাই বারবার এই প্রশ্নটাই উঠে আসছে যে সাহাল আব্দুল সামাদকে কেন ইউটিলাইজ করছেন। আমি মানছি যে সাহাল হয়তো কোনো একটা বিদেশির মতন অতটা হয়তো ক্রিয়েটিভ মিডফিল্ডার তিনি নন, বাট তার মধ্যে যা যা পোটেনশিয়াল রয়েছে অ্যাটলিস্ট তাকে আরও বেশি সময় দেওয়া উচিত লোবেরার। কারণ এবছর এখনও পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে মোহনবাগান, সেখানে যদি আমরা সাহালের গেম টাইম দেখি, সাহাল যেই মাপের প্লেয়ার সেটাকে একেবারেই কিন্তু জাস্টিস করে না। সাহাল মাত্র 54 মিনিট খেলেছে এই আইএসএলে, 7টা ম্যাচে মাত্র 54 মিনিট গেম টাইম পেয়েছে সাহাল আব্দুল সামাদ। এটা সাহালের মতন একটা ক্যালিবারের প্লেয়ার যিনি ন্যাশনাল টিমে রেগুলার তিনি ডাক পান, তার জন্য আই থিঙ্ক এটা একেবারেই জাস্টিস করে না। আমি জানি না ঠিক কেন সাহালের উপর আস্থা রাখছেন না লোবেরা, বাট তার এই যে নাম্বার 10 নিয়ে যে এই যে একটা প্রবলেম রয়েছে, ডিমি পেট্রাডোস বা জেসন কামিন্স বা রবসন রবিনো যাকেই তিনি এখনো পর্যন্ত খেলিয়েছেন, কেউই কিন্তু সেই ফর্মুলাটা এখনো পর্যন্ত আনলক করতে পারেনি মোহনবাগানে। বাট উই ফিল যে সাহালকে যদি চান্স দেওয়া হয়, আমার মনে হয় সাহাল কিন্তু সেই সুযোগটার সদ্ব্যবহার করলেও করতে পারে। এই দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট যে কেন মোহনবাগানকে সেই পুরনো ছন্দে দেখা যাচ্ছে না। এবং আরও একটা পয়েন্ট সোমনাথ, আমরা প্রথম দুটো ম্যাচ মোহনবাগান সেম প্রথম একাদশ নিয়ে খেলেছিল, এবং তারপর 5টা ম্যাচে 5টা ডিফারেন্ট প্লেইং 11 নামাতে দেখেছি সার্জিও লোবেরা। প্রত্যেকটা ম্যাচে 2 বা 3টে করে চেঞ্জ প্রথম একাদশে। 13 ম্যাচের লিগ, সেখানে সপ্তম ম্যাচে গিয়েও সেটেলড একটা প্রথম একাদশ পাচ্ছেন না লোবেরা। এটাও কি একটা চিন্তার কারণ মোহনবাগানের জন্য? একদমই, দেখুন কনসিস্টেন্সি ইজ দ্য কি আমরা জানি, এবং গত মৌসুমেও যদি আপনারা দেখেন তাহলে হোসে মলিনার আন্ডারে কিন্তু মোহনবাগানে সেরকম পরিবর্তিত 11 আপনারা সচরাচর দেখতে পেতেন না। অবশ্যই সেই ডিফেন্সে স্পেশালি যদি ব্যাক ফোরের কথা বলি, সেটা কিন্তু অলওয়েজ সেম থাকতো। লেফট ব্যাক সুভাশিস ঘোষ, দুটো ফরেন সেন্টার ব্যাক অ্যালবার্টো এবং টম অলরেড, এবং রাইট ব্যাক আশিস রায়, সেটা কিন্তু খুব একটা চেঞ্জ হতো না। এবং অবশ্যই নিজের ডিফেন্স যখন ম্যাচের পর ম্যাচ খেলে যায়, তখন সেরকম একটা সিনার্জিও ডেভেলপ হয়ে যায় গোল না খাওয়ার, এবং একটা সলিড যে জ্যাম-প্যাক ডিফেন্স যেটা আমরা বলছি সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যায়। এবং সেটারই দৌলতে কিন্তু আমরা দেখেছি মোহনবাগান সবথেকে বেশি ক্লিন শিট রেখেছিল, সবথেকে গোল কম খেয়েছিল, এবং এই জিনিসটা কিন্তু এই সিজন হচ্ছে না। অবশ্যই মেহতাব সিং তিনি একটা ম্যাচ খেলছেন না, একটা ম্যাচ খেলছেন না। টম অলরেড মাঝে মাঝে তিনি আসছেন, আবার তিনি বেঞ্চড হচ্ছেন। শুধু অ্যালবার্টো রড্রিগেজই কিন্তু রোজই খেলে আছেন, ডেইলি খেলে আছেন। অবশ্যই তিনি যেই পেডিগ্রি প্লেয়ার, তাকে বসানোর কোনো উপায় নেই। এবং সুভাশিস বোসকেও যদি আমরা দেখি, অনেক সময় কিন্তু তেকচাম অভিষেক সিংকে তিনি লেফট ব্যাকে ইউজ করেছিলেন, সুভাশিস বোসকে বেঞ্চ করে রেখেছিলেন। আবার অনেক সময় রাইট ব্যাকে আমরা দেখেছি যে আমার রানাওয়ারকে তিনি ইউজ করছেন এবং তেকচাম অভিষেক সিংকে অন্য জায়গায় খেলাচ্ছেন। তো এরকম যে বারবার এক্সপেরিমেন্টেশন, এটা কিন্তু আমার কোথাও না কোথাও মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে ঠিকই। এবং সবথেকে অবাক করার বিষয় হচ্ছে কোচ সার্জিও লোবেরা নিজেই প্রেস কনফারেন্সে প্রথমের দিকে বলেছিলেন যে এত ছোট লিগে এক্সপেরিমেন্টেশনের কোনো জায়গা নেই, যদি আমরা সেটা করতে চাই তাহলে নির্ঘাত আমরা পয়েন্টস ড্রপ করবো, এবং সেটাই কিন্তু হচ্ছে। তাহলে কোচ সার্জিও লোবেরা নিজে যখন এই কথাটা বলছেন, তো তিনি কি রিয়েলাইজ করছেন? অবশ্যই আমি অ্যাটাকিং পার্টটা নিয়ে আসছি না, কারণ যখন গোল হয় না, ক্রিয়েটিভ প্লেয়ার্স থাকে না, চান্সেস ক্রিয়েট হয় না, তখন একটু চেঞ্জ করতেই হয় অ্যাটাকিং ফ্রন্টে, না হলে কিন্তু গেমটা স্টেবল হবে না বা গেমে কিন্তু চান্সেস ক্রিয়েট হবে না। বাট ডিফেন্সে এতবার করে চেঞ্জ করলে আমার মনে হয় কোথাও না কোথাও কম্বিনেশন একটু হলেও ব্রেক হয়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে কোচ সার্জিও লোবেরাকে। একেবারেই তাই। এবং আমাদের লাস্ট পয়েন্ট হবে রবসন রবিনো। আমরা জানি তাকে যখন সই করেছিল মোহনবাগান, ফ্যান্সদের মধ্যে যে উন্মাদনা সেটা কিন্তু চোখে পড়ার মধ্যে ছিল, অনেক এক্সপেকটেশন ছিল রবসন রবিনোর থেকে। বাট এখনও পর্যন্ত কিন্তু রবসন কিন্তু সেভাবে ডেলিভার করতে পারেনি মোহনবাগানের জন্য। অবশ্যই তিনি বাংলাদেশ লিগে তিনি ডমিনেট করে এসেছেন ঠিকই, বাট এতদিনে এটা পরিষ্কার হয়ে গেছে নিশ্চয়ই রবসনের কাছে যে বাংলাদেশ লিগের তুলনায় আইএসএল অনেকটা কঠিন লিগ। তিনি সেখানে যেভাবে ডিফেন্ডারকে নাকানি চুবানি খাইয়েছেন, প্রচুর ম্যাচে যেভাবে দেখা গেছে, হাইলাইট দেখলেই এখনও আমাদের চোখে ভেসে উঠছে রবসনের সেই ড্রিবল, সেই গোল কাটিং করে। বাট এখনও পর্যন্ত আইএসএলে এসে আমরা সেই রবসন রবিনোকে দেখিনি। একটা ম্যাচে তিনি নজর কেড়েছেন এখনও পর্যন্ত সেরাভাবে, সেটা হচ্ছে অবশ্যই মোহামেডানের বিরুদ্ধে। কিন্তু আমরা সবাই জানি মোহামেডান কিন্তু এবার বেশ একটা দুর্বল দল নিয়ে আইএসএল খেলছে। সুতরাং সেই ম্যাচের নিরিখে যদি আমরা রবসনের পারফরমেন্স জাজ করি, তাহলে আমার মনে হয় অনেকটাই ভুল হবে। রবসন রবিনো মোহনবাগানের কি আদৌ দরকার ছিল, সেটা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ আইএসএলে আমরা যদি দেখি, খুব কম দলকে দেখা যায় সাইড চ্যানেল অর্থাৎ উইং বা সাইড ব্যাক পজিশনে বিদেশিদেরকে সই করায়। বেশিরভাগ সময় যদি দেখেন সেন্ট্রাল চ্যানেলে বিদেশিদেরকে ইউজ করে বেশিরভাগ ক্লাবেরা। স্ট্রাইকার বলুন, মিডফিল্ড বলুন, ডিফেন্স বলুন, সেখানে বিদেশির উপর নির্ভর করে ক্লাবেরা।
খুব কম সময় আমরা দেখেছি লেফট উইং বা রাইট উইংয়ে বিদেশিদের খেলাতে, অবশ্যই নোয়া সাদুই এরকম অনেক প্লেয়ার রয়েছে, মেন্ডোজা বা এরকম অনেক প্লেয়ার, তারা কিন্তু টপ নচ ট্যালেন্ট, তারা টপ নচ প্লেয়ার যাদের একবার হাই কোয়ালিটি, সেই সমস্ত প্লেয়ারদেরকে আমরা খেলতে দেখেছি। রবসনকে হয়তো মোহনবাগান ম্যানেজমেন্ট সেই আশা নিয়ে হয়তো সই করিয়েছিলেন ঠিকই, কিন্তু এখনও পর্যন্ত সেই রবসন রবিনোকে আমাদের দেখতে পারিনি এই আইএসএল। আশা করছি আগামী দিনের ম্যাচগুলোতে রবসন রবিনো জ্বলে উঠবেন এবং দলকে সাহায্য করবেন, কিন্তু এখনও পর্যন্ত তিনি সেটা করে দেখাননি। এবং শুধু তাই নয়, আরও একটা সমস্যা হয়েছে এটা রবসন আসায়, সেটা হচ্ছে রবসনকে দলে রাখার জন্য লোবেরাকে কিন্তু বাকি প্লেয়ারদের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। যেমন লিস্টন কোলোস তার নিজের পজিশনের সাথে তাকে কিন্তু কম্প্রোমাইজ করতে হয়েছে। লিস্টন কোলোসকে আমরা আইএসএল যদি দেখে আসি, অবশ্যই সার্জিও লোবেরা বলেছিলেন যে গোয়াতে যখন তিনি ছিলেন লিস্টনকে তিনি রাইট উইংয়ে খেলাতেন ঠিকই, কিন্তু তারপর যদি আমরা দেখে আসি প্রায় 100টারও বেশি ম্যাচ লিস্টন কোলোসে কিন্তু রেগুলার লেফট উইং পজিশনে খেলে আসে, কিন্তু রবসনকে লেফট উইং পজিশনে ফিট করার জন্য লিস্টন কোলোসকে রাইট উইংয়ে খেলাচ্ছিলেন লোবেরা, এবং সেখানে লিস্টন কোলোসকে আমরা সেভাবে তার সেরা ছন্দে আমরা দেখি না। দেখবো কী করে, কারণ লেফট উইংয়ে যখন লিস্টন খেলে বারবার আমরা দেখি তিনি কাট ইন করে অনেক সময় শর্ট নেন গোলে, বা ওয়াইড গিয়ে ক্রস বাড়ান, যেমন লাস্ট ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে তিনি কাট ইন করে কিন্তু সুন্দর একটা শটে কিন্তু তিনি গোল পেয়েছেন। তো রাইট উইংয়ে অতটা কমফোর্টেবল নয় লিস্টন ক্লোজ, যদিও লাস্ট কয়েকটা ম্যাচে দেখছি আবার লিস্টন ব্যাক ইন ইজ ওল্ড পজিশন, এবং আশা করছি নিয়মিত ওই জায়গাতেই খেলবে লিস্টন ক্লোজ, কারণ তাহলেই কিন্তু আমার মনে হয় সেরাটা কিন্তু আনা যাবে লিস্টন ক্লোজের থেকে। সুতরাং এখনও পর্যন্ত 7 ম্যাচে মোহনবাগান 14 পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে, তাদের সামনে অবশ্যই মুম্বাই 17 পয়েন্ট নিয়ে, একই ম্যাচ থেকে 17 পয়েন্ট নিয়ে টপে, কিন্তু মোহনবাগানকে এখনও কিন্তু সেই চেনা ফর্মে দেখা যায়নি। এরপর আরও বাকি 6টা ম্যাচ, এবং এই 6টা ম্যাচের মধ্যে 3টে ম্যাচ রয়েছে মোহনবাগানের টপ 6 টিমেদের অ্যাগেনস্টে, ইস্ট বেঙ্গল এরকম টপ 6 টিমেদের অ্যাগেনস্টে। তো অবশ্যই টাফ হবে, বাট আমার মনে হয় সার্জিও লোবেরা তিনি যে প্রিভিলেজটা পেয়েছেন, যে অ্যাডভান্টেজটা পেয়েছেন, অনেক আইএসএল ক্লাবই পায়নি। আইএসএল শুরু হবার 2 মাস আগে থেকে কিন্তু মোহনবাগান প্রি সিজন স্টার্ট করেছিল, অনিশ্চয়তার মধ্যেও মোহনবাগান তাঁবুতে কিন্তু কোনো প্রভাব পড়েনি, টিম কিন্তু প্রিপারেশন চালিয়ে গেছে। সেই সমস্ত কথা মাথায় রেখে এবং মোহনবাগানের স্কোয়াড ডেপথের কথা মাথায় রেখে সার্জিও লোবেরার কাছে কিন্তু যথেষ্ট রিসোর্স আছে এই দলকে আবার বাউন্স ব্যাক করিয়ে আবার চ্যাম্পিয়নশিপের রেসে ফেরত আনা। তো এখন সেটাই দেখার, নেক্সট 6টা ম্যাচ কী করে মোহনবাগান। আপনারা কি মতামত এই ভিডিও নিয়ে অবশ্যই জানান কমেন্ট সেকশনে, এবং এরকম আরও অনেক ভিডিও এবং ইন্ডিয়ান ফুটবল আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন রেপ স্পোর্টস বাংলার পর্দায়। এবং এখনও যারা নতুন রয়েছেন, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। এখানে শেষ করছে এই ভিডিও, আবার আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।